দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি পুরো সংবাদে। করোনা মহামারীর মধ্যে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন মালয়েশিয়ায় কর্মরত প্রায় 4 লাখ অবৈধ বাংলাদেশি। তবে পাসপোর্টের মেয়াদ না থাকায় নির্দিষ্ট সময়ে বৈধ হতে না পারা নিয়ে সংশয় রয়েছে এই কর্মীরা। রিক্রুটিং এজেন্সি সংশ্লিষ্টরা বলছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে এই সুযোগ কাজে লাগাতে সরকারের দ্রুত পাসপোর্ট সরবরাহের ব্যবস্থা করতে হবে। মালয়েশিয়ার প্রতিনিধি শাহাদাত হোসেনকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জাসমিন সোমা। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত 10,57,000 বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে মালয়েশিয়ায়। এই বিপুল সংখ্যক অভিবাসী কর্মীর হাত ধরে শক্তিশালী হয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। করোনাকালে যখন দেশের বৈদেশিক শ্রমবাজারের কোথাও কোনো সুখবর নেই, তখন মালয়েশিয়া সরকার বাংলাদেশ সহ 15টি দেশের নাগরিকদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে। ঘোষণা অনুযায়ী 4টি সেক্টরের কর্মীরা বৈধ হতে পারবেন। এর মধ্যে রয়েছে স্থাপনা বা নির্মাণ খাত, উৎপাদনশীল খাত, বনায়ন খাত এবং কৃষি খাত। 16 নভেম্বর থেকে আগামী বছর 30 জুন পর্যন্ত সময়সীমার মধ্যে বৈধ হতে পারবেন তারা। কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশন জানিয়েছে, দালাল না ধরে সরাসরি নিয়োগকর্তা বা কোম্পানির মাধ্যমে মালয়েশিয়া ইমিগ্রেশনের ইমেলে আবেদন পাঠিয়ে বৈধ হতে পারবেন অবৈধরা। মালয়েশিয়া সরকার ঘোষিত 4টি সেক্টরে প্রায় 3 থেকে 4 লাখ প্রবাসী বাংলাদেশি অবৈধ আছে বলে ধারণা করা হচ্ছে। তাদের বেশিরভাগেরই পাসপোর্টের মেয়াদ না থাকায় এই সুযোগ কাজে লাগানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। 2018 সালে মালয়েশিয়া সরকার অবৈধদের বৈধ হওয়ার যে সুযোগটা দিয়েছে, সেটা দালালের কারণে হোক, পাসপোর্ট বিলম্বিত হওয়ার কারণে হোক, আমরা করতে পারি না। আমরা পাসপোর্ট করতে গেলে নতুন করে কিংবা রেনু করতে গেলে বাংলাদেশ এম্বাসি 3 থেকে 4 মাস সময় লাগিয়ে দেয় আমাদের পাসপোর্টটা হাতে পাইতে। আমরা সঠিক সময়ে যদি পাসপোর্ট পাই তাহলে আমরা এই সুযোগটি কাজে লাগাইতে চাই। প্রবাসী কর্মী ও দেশের অর্থনীতির স্বার্থে দ্রুত পাসপোর্ট সরবরাহের পরামর্শ সংশ্লিষ্টদের। পররাষ্ট্র মন্ত্রণালয় যে একটু এক্সট্রা উদ্যোগী হয়ে আমাদের দূতাবাসের যদি এখানে লোকবল কম থাকে, আমাদের এখান থেকে যদি কিছু লোকবল এই টাইম পিরিয়ডের জন্য সম্ভব হয় পাঠানো, যাতে দ্রুত সময় আমাদের কর্মী ভাইরা সেখানে পাসপোর্টটি পেতে পারেন। কারণ এই সুযোগটি যদি তাদের এই সময়টা হাতছাড়া হয়ে যায়, তাহলে একটা বড় অংশের কর্মী আমাদের আবার আনডকুমেন্টেড বা আনরেজিস্টার্ড থেকে যাবেন, যাদেরকে এট দি লাস্ট ফেরত আসতে হবে। বৈশ্বিক করোনা মহামারীর মধ্যে বেশ কয়েক মাস ধরেই বিপুল চাহিদার বিপরীতে বাংলাদেশ থেকে প্রবাসীদের পাসপোর্ট নবায়ন ও সরবরাহে স্থবিরতা নেমে এসেছে। লাকমিনা জাসমিন সোমা, নিউজ 24, ঢাকা। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় বাংলাদেশ হাই কমিশনের হয়রানির শিকার হয়েছেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি। দিনের পর দিন এই হয়রানিতে পড়তে হয় দেশের রেমিটেন্স যোদ্ধাদের। শত শত কিলোমিটার দূর থেকে আসা প্রবাসীরা প্রিটোরিয়ায় বাংলাদেশ হাই কমিশনের ভ্রমণ ছাড়পত্র অনুমোদনের জন্য হাই কমিশনারের অপেক্ষায় বসে থাকতে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। দিনের পর দিন হাই কমিশনারের এমন অবহেলায় চরম ভোগান্তিতে পড়তে হয় প্রবাসী বাংলাদেশিদের। হাই কমিশনারের এমন অবহেলা ও নিষ্ক্রিয়তা নিরসনে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানান ভোগান্তিতে পড়া প্রবাসীরা। দেখেন, এখানে যে সকল বাইরে আসছে সবাই কিন্তু সকাল 11টা থেকে এখানে দাঁড়িয়ে আছে জাস্ট একটা সাইনের জন্য, পাসপোর্টের জন্য। কিন্তু বাংলাদেশের যে অ্যাম্বাসেডর হাই কমিশনার, ওই হাই কমিশনার সকালে 11টা বাজে বাইরে এসে মাত্র উনি আসছে। আমি যখন ওনার সাথে কথা বলতে চেষ্টা করলাম, উনি আমার কোনো রেসপন্ড করে না, আমার সাথে কোনো কথা বলে নাই। আমরা যারা প্রবাসী আছি, স্পেশালি সাউথ আফ্রিকাতে আছি, আমাদের একটাই অনুরোধ, যাতে মাননীয় প্রধানমন্ত্রী এই জিনিসটা দেখে, বাইরে কার্যক্রম করে, বাইরের বিচার করে। এবছর এইচএসসি পরীক্ষা হচ্ছে না, সরকারের এমন ঘোষণার এক মাস পেরোলেও এখনো চূড়ান্ত হয়নি রেজাল্ট তৈরির নীতিমালা। তাই রেজাল্ট ঘোষণার প্রক্রিয়া এবং সময় নিয়ে দুশ্চিন্তায় লাখো শিক্ষার্থী আর অভিভাবক। বোর্ড চেয়ারম্যানরা বলছেন, এরই মধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে প্রস্তাবনা, তবে তাড়াহুড়ো আর অবৈজ্ঞানিক পদ্ধতিতে রেজাল্ট ঘোষণা না করার আহ্বান শিক্ষাবিদদের। বলছেন, ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার কথা। ঈশা সোহেলের ক্যামেরায় সজল দাসের রিপোর্ট। এইচএসসি শিক্ষার্থী পূজা উচ্চ মাধ্যমিকে বিভাগ পরিবর্তন করায় রেজাল্ট নির্ধারণ হবে কিভাবে তা এখনো জানেন না। রেজাল্ট নিয়ে আছেন দুশ্চিন্তায়। পরীক্ষা হলো না, ফলাফল কি হবে তাও জানি না। এখন আমরা কি করব সেই সিদ্ধান্ত নিতে পারতেছি না। এমন সিদ্ধান্তহীনতায় পড়েছেন লাখো শিক্ষার্থী। পরীক্ষার ফলাফল কবে হবে? যারা বিভাগ পরিবর্তন করেছেন তাদের ফলাফল হবে কোন প্রক্রিয়ায়? কিংবা যারা ভোকেশনাল থেকে পাশ করছেন তাদের ফলাফল হবে কোন প্রক্রিয়ায়? আবার যারা উন্নয়ন পরীক্ষা দিতে চেয়েছিলেন তাদের ফলাফলও নির্ধারণ করা হবে কোন পদ্ধতিতে? আরেক শিক্ষার্থী তুর্য
ভর্তি হতে চান বুয়েটে, করোনা প্রেক্ষাপটে সৃষ্ট লেখাপড়া কেন্দ্রিক নানা জটিলতা সঙ্গী করেই চালাচ্ছেন প্রস্তুতি। এটা একটা তো টেনশন হচ্ছে যে যদি পরীক্ষা দিতাম তাহলে রেজাল্টটা ভালো বা খারাপ একটা নির্দিষ্ট আমরা বুঝতে পারতাম, যে একটা আইডিয়া করতে পারতাম কিভাবে হতে পারে। অভিভাবক, শিক্ষার্থী সবাই আছেন সরকারের সিদ্ধান্তের অপেক্ষায়। অস্পষ্টতাগুলো রয়ে গেছে, বিভাগ চেঞ্জ, বিশেষজ্ঞ বোর্ড বসে সেটা একটা সুরাহ করা দরকার। যদি যত শীঘ্র সম্ভব রেজাল্টের বিষয়টা হয়ে গেলে আমরা ভার্সিটির আশা করতে পারি। এই যখন বাস্তবতা, তখন ফলাফল তৈরির প্রক্রিয়া কি হবে তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি সরকার। বোর্ড প্রধানরা বলছেন কাজ চলছে। বেশ কিছু নীতিমালা করতে হবে, তো নীতিমালা করা হয়েছে, প্রস্তাব গেছে, ওইটা অনুমোদন হলে চূড়ান্ত হলে আমরা সেই মোতাবেক রেজাল্ট তৈরি হবে। এখনো কমপ্লিট সিদ্ধান্ত হয়নি, আমরা বিভিন্ন রকম প্রস্তাব দিচ্ছি, মিনিস্ট্রি থেকে এটা অ্যাপ্রুভালে আসবে। অটো পাসের সিদ্ধান্তই অযৌক্তিক, এজন্য জটিলতা নিশ্চিত। তবে তাড়াহুড়া করে দায়সারা রেজাল্ট না দেওয়ার আহ্বান এই শিক্ষাবিদের। রেজাল্ট তৈরিতেও সমস্যা সৃষ্টি হবে এবং এইচএসসি পাস করে হায়ার এডুকেশনে, ইউনিভার্সিটিতে বা মেডিকেলে, ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হওয়ার ক্ষেত্রেও বিরাট সমস্যার সৃষ্টি হবে এবং ওই ক্ষেত্রে এই সমস্যাগুলি এখন দেখা দিচ্ছে। সুনির্দিষ্ট সিদ্ধান্তের মাধ্যমে দ্রুত এই জটিলতা দূর করার কথাও বলছেন এই শিক্ষাবিদ। সজল দাস, নিউজ 24, ঢাকা। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে শীতাতপ নিয়ন্ত্রিত একটি কক্ষ আগুনে পুড়ে গেছে। সোমবার বিকেলে এসি বিস্ফোরণে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে জানায় ফায়ার সার্ভিস। এ সময় আগুনে পুড়ে ও পানিতে ভিজে নিষ্পত্তিকৃত অন্তত 5000 মামলার নথি নষ্ট হয়ে যায় বলে জানানো হয়। ফায়ার সার্ভিস জানায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত, তবে প্রকৃতপক্ষে কিভাবে আগুন লেগেছে তা জানা যাবে ফায়ার সার্ভিসের তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর। যেখানে পুরানো নথি যেগুলো মানে যে কেসগুলো শেষ হয়ে যায় সেইগুলো রাখা হয়। হ্যাঁ, এখানে কিন্তু আসলে দেখেন প্রতিদিন আমাদের যে মিসেলিনিয়াস কেসগুলো হয় বিবিধ মামলা, এটা কিন্তু কোনো নথি না, কিন্তু বিবিধ মামলার যে নিষ্পত্তি হয়ে যায় সেই কপিগুলো থাকে। অচিরেই করোনা ভাইরাসের ভ্যাকসিন আসতে যাচ্ছে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। এরই ধারাবাহিকতায় এবার মার্কিন কোম্পানি মডার্না জানিয়েছে তাদের কোভিড-19 ভ্যাকসিন 95% কার্যকর। এছাড়াও যুক্তরাজ্য নতুন আরেকটি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। সারা বিশ্বে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 5,49,00,000-এর বেশি মানুষ, আর প্রাণহানি হয়েছে মোট 13,26,000-এর বেশি মানুষের। নাহিজিয়ানা ডেস্ক রিপোর্ট। ফাইজার অ্যান্ড বায়োনটেকের পরই এবার মার্কিন আরেক কোম্পানি মডার্নার কোভিড-19 ভ্যাকসিন 94.5% কার্যকর বলে দাবি করেছে। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এই ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ভ্যাকসিন করোনা প্রতিরোধে ব্যাপক কার্যকরী বলে জানানো হয়েছে। এই ভ্যাকসিনটি নিয়ে আরও গবেষণায় নতুন কোনো তথ্য পেলে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে অনুমোদন চাইবে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া যুক্তরাজ্যের নোভাভ্যাক্স ও অক্সফোর্ডের ভ্যাকসিনের পর শুরু হয়েছে তৃতীয় আরেকটি সম্ভাব্য টিকার ক্লিনিক্যাল ট্রায়াল। নতুন এই ভ্যাকসিনটি তৈরি করেছে গ্লোবাল ফার্মাসিউটিক্যালস কোম্পানি জেনসেন। আগামী বছরের গ্রীষ্মেই ব্যাপক হারে প্রয়োগ হবে করোনা ভ্যাকসিন, ফলে পরবর্তী শীতেই স্বাভাবিক হয়ে আসবে জনজীবন, এমনটাই মনে করেন করোনার কার্যকরী টিকা আবিষ্কারক প্রতিষ্ঠান বায়োনটেকের সিইও উগুর সাহিন। আগামী এপ্রিলের মধ্যেই বিশ্বজুড়ে 30 কোটি ভ্যাকসিন সরবরাহের লক্ষ্য বায়োনটেকের। এদিকে প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে দৈনিক লক্ষাধিক সংক্রমণের ঘটনা অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রে। এরই মধ্যে 2.5 লাখ ছাড়িয়ে গেছে দেশটির মোট প্রাণহানির সংখ্যা। ব্যাপক হারে সংক্রমণ বাড়ায় লকডাউন অব্যাহত রেখেছে ইউরোপীয় দেশগুলো। এরই মাঝে করোনা পজিটিভ হওয়া এক এমপি সান্নিধ্যে আসায় আবারও স্বেচ্ছায় আইসোলেশনে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। নাহিদ জিহান, নিউজ 24। এবারে দেশের করোনা পরিস্থিতির খবর। দেশে একদিনে আরো 2139 জনের শরীরে নতুন করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা গেল 10 সপ্তাহের মধ্যে সবচাইতে বেশি। আর 21 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 6215। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 15,768টি। এ পর্যন্ত মোট শনাক্ত 4,34,472, আর নতুন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,604 জন। এ পর্যন্ত মোট সুস্থ আছেন 3,51,146 জন। সারা দেশের পাশাপাশি রাজধানীতে মাস্ক পরা নিশ্চিত করতে কঠোর হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জনসাধারণকে মাস্ক পরা সহ সচেতনতা বাড়াতে ঢাকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এদিকে বিশেষজ্ঞরা বলছেন মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্যবিধি না মানলে ঝুঁকির আশঙ্কা বাড়বে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্টে বিস্তারিত।
বিশ্বের অনেক দেশে এরই মধ্যে লেগেছে করোনার দ্বিতীয় ঢেউ। বাংলাদেশেও রয়েছে দ্বিতীয় সংক্রমণের বড় সংখ্যা। এজন্য শীত সামনে রেখে মহামারী রুখতে নানা পরিকল্পনা নিয়েছে সরকার। করোনা শুরু থেকে মাস্ক ব্যবহার, স্বাস্থ্যবিধি মানতে অনেকটাই উদাসীন জনসাধারণ। এখন সে প্রবণতা বেড়েছে আরও। খোদ রাজধানীতেই স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, 2-3 দিনের মধ্যেই রাজধানীতে মোবাইল কোর্ট পরিচালনা শুরু হবে। আরেকটু স্ট্রিক্ট ভিউতে যেতে হবে কোভিড নিয়ে, এবং একটু বেড়েও যাচ্ছে মনে হচ্ছে, তো সেই জন্য আরও একটু বেশি প্রিকশন নেওয়ার জন্য বলা হয়েছে। আর ঢাকাতেও বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট বা ল এনফোর্সিং এজেন্সি যেন আর একটু স্ট্রং হয়। আশা করি আগামী 2-3 দিনের মধ্যে থেকে। উনি তো প্রথম থেকেই বলতেছেন, সবসময় যখনই কথা হয় যে আরেকটু মানে সবাইকে আরেকটু সচেতন প্লাস স্ট্রিক্ট ভিউ দুইটাই। বিশেষজ্ঞরা বলছেন, এখনই সচেতন না হলে করোনার দ্বিতীয় ধাপের ঝুঁকি এড়ানো আরও কঠিন হয়ে পড়বে। এই ব্যাপারে যেন আমরা কোনো শৈথিল্য ভাব প্রদর্শন না করি, কারণ দেখা যাচ্ছে জনগণের মধ্যে একটা বিশাল অংশ স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে একদম উদাসীন, শৈথিল্য ভাব, ড্যাম কেয়ার ভাব বা গাছার ভাব, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সুতরাং আমরা যদি স্বাস্থ্যবিধি না মেনে চলি, শীতের মধ্যেই সংক্রমণের বাড়ার ঝুঁকি কিন্তু থাকার সম্ভাবনা খুব বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, শীতের আগমনে দেশে করোনা সংক্রমণ এরই মধ্যে বাড়তে শুরু করেছে। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। চলে গেলেন সাবেক ডেপুটি স্পিকার, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কর্নেল অবসরপ্রাপ্ত শওকত আলী। শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে হাজির হন সর্বস্তরের মানুষ। তারা জানান, তার চলে যাওয়ায় রাজনৈতিক অঙ্গন অভিভাবক হারালো। শ্রদ্ধা নিবেদন শেষে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় বায়তুল মোকাররমে। আজ তাকে নেওয়া হবে নিজ এলাকা শরীয়তপুরে। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। সোমবার অগ্রহায়ণের শেষ বিকেল। সবকিছু আলোকোজ্জ্বল হলেও বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নেমে আসে কালো মেঘ। কারণ এদিন সকালেই চলে গেলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী। বিকেলে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। তিনি এলেন কফিনবন্দি হয়ে। এ সময় তাকে জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। একে একে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের পক্ষ থেকে তাদের সামরিক সচিব শ্রদ্ধা জানান। এরপর শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। উড়িয়ার মাটিতেই, যেখান থেকে উনি 6 বার সংসদ সদস্য হয়েছিলেন, তাকে শেষ বিদায় জানাবো, সেখানেই তার লাশ দাফন করা হবে। বিশ্বস্ত সৈনিক এবং দেশের প্রশ্নে আপোষহীন একজন নেতাকে আমরা হারালাম। আগতরা জানান, শওকত আলী বেঁচে থাকবেন তার কর্মের মধ্য দিয়েই। গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য সকল ন্যায়সঙ্গত আন্দোলন সংগ্রামে সমর্থন দেওয়া এবং নেতৃত্ব দেওয়া, এগুলোই আমাদের আজকের জীবনের শিক্ষা। বঙ্গবন্ধুকে কেউ যেমন মুছে ফেলতে পারবে না, ঠিক তেমনিভাবে কর্নেল শওকতেরও কিন্তু মৃত্যু হবে না। তারা মৃত্যুর মধ্য দিয়েই অমরত্ব লাভ করেছে। মঙ্গলবার সকালে হেলিকপ্টার যোগে তাকে নেওয়া হবে তার জন্মস্থান শরীয়তপুরে, যেখানে শেষ নিদ্রায় শায়িত হবেন তিনি। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি, সংসদ সদস্য শেখ হেলালের মা এবং সংসদ সদস্য শেখ নাসের তন্ময়ের দাদি রিজিয়া নাসের মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত 8টায় তার মৃত্যু হয়। করোনায় আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে ছিলেন রিজিয়া নাসের। মৃত্যুকালে তার বয়স ছিল 86 বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও শোক জানিয়েছেন তার মৃত্যুতে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হেফাজতে ইসলাম এখন জুনায়েদ বাবু নগরীর হাতে। পাল্টা কমিটি গঠনের পথেই হাঁটছেন হেফাজতে ইসলামের পদবঞ্চিতরা। ঘোষিত কমিটিকে প্রত্যাখ্যানও করেছেন তারা। তবে হেফাজত নেতাদের একাংশ বলছেন, জুনায়েদ বাবু নগরীর নেতৃত্বে এগিয়ে যাবে হেফাজত। নয়নবুরা জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
রোববার মাওলানা জুনায়েদ বাবুনগরীকে আমির ও নূর হোসেন কাশেমীকে মহাসচিব করে 151 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দেশে 64 জেলার হেফাজতের প্রতিনিধিদের উপস্থিতিতে এই কমিটি গঠন হয়েছে বলে জানালেন নতুন দায়িত্ব পাওয়া সাংগঠনিক সম্পাদক আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং আল্লামা নূর হোসেন কাশেমীর নেতৃত্বে বাংলাদেশের সর্বস্তরের ওলামা ইকরাম হেফাজত ইসলামের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ যে আছে সেটা কালকে প্রমাণিত হয়েছে। তবে ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করেছেন আল্লামা শফির অনুসারীরা। তাদের অভিযোগ, নতুন কমিটিতে বিলুপ্ত কমিটির নায়েবে আমির মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, যুগ্ম মহাসচিব মাওলানা মাইনুদ্দিন রুহি ও মুফতি ফয়জুল্লাহ ও প্রয়াত আল্লামা শাহ আহমেদ শফির ছেলে মাওলানা আনাস মাদানী সহ প্রায় অর্ধশত শীর্ষ নেতা বাদ পড়েছেন। নবগঠিত কমিটিতে যোগ্যদের মূল্যায়ন হয়নি বললেন এই নেতা। কালকে যে কমিটি হচ্ছে সেটা সাংবিধানিক হচ্ছে, সংবিধান বহির্ভূত হচ্ছে, আমরা মানি না। এইসব কমিটি অবৈধভাবে হচ্ছে, এই কমিটি আমরা প্রত্যাখ্যান করছি। আর কমিটি গঠন নিয়ে শাহ আহমদ শফির অনুসারীদের বিরোধিতাকে আন্তর্জাতিক ষড়যন্ত্র বলে মনে করছেন এই নেতা। হেফাজত যেহেতু বৃহৎ শক্তি, এই শক্তিকে দুর্বল করার জন্য তো ষড়যন্ত্র থাকবেই, ষড়যন্ত্র ছিল এবং ভবিষ্যতে থাকবে। সুতরাং এই ষড়যন্ত্রকে আমরা কোনো ধরনের তোয়াক্কা করছি না। আগামী শনিবার আহমেদ শফির স্মরণ সভা হবে, আর ওই দিনই পদবঞ্চিতরা পরবর্তী পদক্ষেপ নেবেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাগেরহাট মোড়লগঞ্জে ঘুমন্ত মা বাবার কোলের মধ্যে দিয়ে 17 দিন বয়সী এক শিশুকে চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত 1টার দিকে সদর ইউনিয়নের গাবতলা গ্রামে এই ঘটনা ঘটে। চুরি হওয়া শিশুর মা শান্তা আক্তার জানান, রোববার রাত 11টার দিকে মেয়েকে বিছানায় শুয়ে তার পাশেই তিনি ও তার স্বামী ঘুমিয়েছিলেন। রাত 1টার দিকে ঘুম ভেঙে দেখেন তাদের মেয়ে বিছানায় নেই, তার বালিশটি খাটের নিচে পড়ে আছে। 17 দিন বয়সী মেয়েকে হারিয়ে পাগলপ্রায় মা শান্তা আক্তার থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির সন্ধানে তারা কাজ চলছেন। মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের নামে রাজধানী সহ দেশ জুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে সাইনবোর্ড সর্বস্ব অনুমোদনহীন বিভিন্ন প্রতিষ্ঠান। পরিসংখ্যান ও অনুসন্ধান বলছে এরকম কথিত নিরাময় কেন্দ্রের সংখ্যা প্রায় 1200। বিশ্লেষকরা বলছেন, দেখভালের অভাব আর রাজনৈতিক মদদে তৈরি হয়েছে এসব নিরাময় কেন্দ্র। এগুলোকে নিয়ন্ত্রণ ও নির্মূল করতে প্রয়োজন টাস্ক ফোর্স তৈরি করে নিয়মিত অভিযান। আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন সজীব রহমান। উত্তরা 12 নম্বর সেক্টরের 4তলা একটি বাড়ি। দেখে বোঝারই উপায় নেই এটি একটি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র। ভেতরে রোগীর সংখ্যা 12 জন। ক্যামেরার চোখে দেখা যায় চলছে প্রতিদিনের কাজকর্ম, কিন্তু কোনো ধরনের অনুমোদনই নেই উত্তরা লাইফ কেয়ার নামের এই নিরাময় কেন্দ্রটির। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দলকে বৈধতার কোনো কাগজপত্রই দেখাতে পারেনি তারা, কিন্তু কাগজপত্র বলছে কয়েক বছর ধরে শতাধিক মাদকাসক্তকে চিকিৎসা দিয়েছে প্রতিষ্ঠানটি। নিয়ম অনুযায়ী একটি নিরাময় কেন্দ্রে আবাসিক চিকিৎসক ও মনোবিদ থাকার কথা, কিন্তু উত্তরা লাইফ কেয়ারে কোনো দিনই সেটা ছিল না। পরিসংখ্যান বলছে সারা দেশে এমন অনুমোদনহীন প্রতিষ্ঠান আছে প্রায় 1200। আইন এবং বিধিবিধান ব্যতিরেকে কোনো প্রতিষ্ঠান চলতে পারবে না। অবৈধভাবে কোনো প্রতিষ্ঠান চলে এরকমের আমার কাছে তথ্য আছে, তাহলে কিন্তু সেটা আমরা যথাযথভাবে আইনানুগ ব্যবস্থা নেব। কিভাবে এসব প্রতিষ্ঠান তৈরি হয় ও টিকে থাকে তার ব্যাখ্যা দিয়েছেন বিশ্লেষকরা। মনিটরিং করার জন্য যে প্রসিজিওরগুলোর কথা বিধিমালায় বলা হয়েছে সেটা অ্যাবসলিউটলি মিসিং। নিয়ন্ত্রণটা এবং এই সুপারভিশনটা কন্টিনিউ যাতে করা হয়, ঠিক মতো করা না হয়, আলটিমেটলি কিন্তু এই সকল ধরনের আমি বলবো যে আয়োজন সেগুলো আসলে ব্যর্থ হয়ে যায়। অনেক প্রতিষ্ঠান মাদকাসক্তি নিরাময়ের অনুমোদন নিয়ে বিনা অনুমতিতে করছে মানসিক রোগের চিকিৎসা। সম্প্রতি মাইন্ড এইড হাসপাতালে যার বলি হয়েছেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আনিসুল করিম। পুলিশি তথ্য অনুযায়ী গত 3 বছরে সারা দেশের মাদক নিরাময় কেন্দ্রগুলো থেকে 17 রোগীর লাশ উদ্ধার হয়েছে। ব্যাংকের সাথে মতো যে আমাদের বেসরকারি পর্যায়ে যে আমাদের নিরাময় কেন্দ্রগুলো গড়ে উঠেছে সেটা ক্লোজ মনিটরিং না, তারা সাপোজ টু করবে ইতিমধ্যে এই মাসে আমাদের একটা মিটিং আছে মাদক নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটির। আমরা সেখানে একটা প্রস্তাব আমরা দিব যে একটা টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে সারা দেশে এগুলা যে কতগুলা অবৈধ নিরাময় কেন্দ্র রয়েছে তারা এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় তার মধ্যে যেন সিলগালা করে দেওয়া হয় এবং
যথারীতি পরীক্ষা নিরীক্ষার পর যেন লাইসেন্সগুলো দেওয়া হয়। রাজধানী ঢাকায় 105টি সহ সারা দেশে অনুমোদিত 312টি মাদক নিরাময় কেন্দ্র আছে। সেগুলোতেও নিয়মিত মনিটরিং না করার অভিযোগ পুরনো। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। এবার নিউজ 24 প্রবাসের খবর। অস্ট্রিয়াতে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি এবং অস্ট্রিয়া সরকার প্রদত্ত কঠোর বিধিনিষেধ এবং নীতিমালা আরোপের পর ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস কনস্যুলার সেবার কিছুটা পরিবর্তন করা হয়েছে। সোমবার বিকেলে দূতাবাস থেকে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে পরিবর্তনের বিষয়টি জানানো হয়েছে। দূতাবাসের কনস্যুলার সেবা গ্রহণের ক্ষেত্রে কিছু নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে পাসপোর্ট নবায়ন, ভিসা ইস্যু, নো ভিসা রেকর্ড স্ট্যাম্প, কাগজপত্র সত্যায়ন, জন্ম নিবন্ধন সনদ ইস্যু প্রভৃতি সেবার জন্য সেবা প্রার্থীদের সশরীরে দূতাবাসে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে এবং এই সকল ক্ষেত্রে ডাকযোগে সেবা গ্রহণ করতে অনুরোধ করা যাচ্ছে। যে সকল সেবা গ্রহণের ক্ষেত্রে সশরীরে দূতাবাসে আসার বাধ্যবাধকতা রয়েছে সে সকল ক্ষেত্রে ইমেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করে নির্ধারিত দিনে দূতাবাসে আসার কথা বলা হচ্ছে। এছাড়াও সেবা গ্রহণের জন্য দূতাবাসে আসা একান্ত প্রয়োজন হলে বাধ্যতামূলকভাবে করোনার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কুয়েতে 60 বছর বয়স পূর্ণ হয়েছে এমন অভিবাসী শ্রমিকের আকামা নবায়ন না করার প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2021 সালের 1 জানুয়ারি থেকে এটি কার্যকর করা হবে বলে জানা গেছে। এই কারণে 60 বছরের বেশি বয়স্ক প্রবাসীদের কুয়েত ত্যাগ করে নিজ দেশে ফিরতে হবে। দেশটির জনশক্তি মন্ত্রণালয়ের বরাত দিয়ে দৈনিক আরব টাইমসের এসব তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, নতুন বছরে যাদের বয়স 60 বছর পূর্ণ হয়েছে তাদের নির্ধারিত বয়সসীমা শেষে কাজের চুক্তিটি বাতিল হয়ে যাবে এবং কাজের পারমিট বা আকামার নবায়ন হবে না। তবে যাদের প্রাতিষ্ঠানিক ডিগ্রি আছে তারা এই আইনের আওতায় পড়বেন না। রেসিডেন্ট অ্যাফেয়ার্স বিভাগ ওই প্রবাসীদের ফিরিয়ে যাবার সময়কাল নির্ধারিত করবে। কুয়েত ত্যাগের জন্য ওই ব্যক্তিকে 1 থেকে 3 মাস পর্যন্ত সময় দেওয়া হবে। করোনার দ্বিতীয় ঢেউয়ে জার্মানিতে চলছে আংশিক লকডাউন। আর এই দেশটিতে কমপক্ষে 23,000 প্রবাসী বাংলাদেশির বসবাস, যাদের কেউ কেউ কর্মজীবী আর কেউ বা শিক্ষার্থী। করোনার এমন সংকটে কেমন আছেন সেখানকার প্রবাসীরা? সংকটকাল কিভাবে কাটছে পরিবারগুলোর সময়? জার্মানি থেকে এমন এক পরিবারের সাথে কথা বলে আশরাফুল হক আকাশের পাঠানো তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট। ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানিতে বসবাসরত প্রবাসীরাও আছেন মরণঘাতী করোনার নানা সংকটে। দেশটিতে বসবাসরত অনেক পরিবারের কর্মযোগ্য মানুষগুলো করোনায় হারিয়েছেন চাকরি, শিক্ষার্থীরাও রয়েছেন বিপাকে। তবে করোনায় কিছুটা মন্দের ভালো হয়ে এসেছে প্রবাসী কিছু পরিবারে। 25 বছর ধরে বার্লিন প্রবাসী তুষার আহমেদ ও রোকসানা আহমেদ 3 সন্তান নিয়ে উৎকণ্ঠায় দিন কাটালেও সবাইকে নিয়ে একসাথে থাকতে পেরে খুশি তারা। এখন লকডাউনের সময় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কোথায় যাওয়া হচ্ছে না, আর জার্মানি টিকে এসে গেছে, আমাদের কাছে প্রদান করা হয় নাই, তো বাসায় থাকি। পরিবারের মানুষগুলোর সঙ্গে একসাথে সুন্দর সময় কাটালেও এসবের মাঝেও দুশ্চিন্তা থাকে কবে আবার দেশের স্বজনদের টাকা পাঠাতে পারবেন। এইসব রেমিটেন্স যোদ্ধারা আশায় আছেন সংকট কেটে গিয়ে আবারও মুখর হবে তাদের প্রবাস জীবন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অবশেষে জো বাইডেনের জয়ী হওয়ার কথা স্বীকার করলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাইডেন জালিয়াতি করে জয় পেয়েছেন দাবি করে পরাজয় মেনে নেবেন না বলে আবারও জানালেন ট্রাম্প। এদিকে নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদে ক্ষোভে উত্তাল তার সমর্থকরা। এর জের ধরে রাজধানীর ওয়াশিংটনে চলমান বিক্ষোভে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই সাথে চলছে ধরপাকড়ও। চন্দনী চন্দ্রার ডেস্ক রিপোর্ট। বাইডেন কারচুপি ভোটে জিতেছেন বলে পরোক্ষণিতা কথা উল্টালেন ট্রাম্প। রোববার প্রথমবারের মতো তিনি ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হয়েছেন বলে মন্তব্য করলেও ভোট জালিয়াতি করে বাইডেন জয় পেয়েছেন বলে টুইটে উল্লেখ করেন। একই সঙ্গে জানান হাল ছাড়েননি মার্কিন প্রেসিডেন্ট। এ সময় ট্রাম্প আরও বলেন, নির্বাচনে কোনো আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাকে পর্যবেক্ষণের অনুমতি দেওয়া হয়নি। এমনকি গণমাধ্যমগুলো ভোট কারচুপির বিষয়ে নীরব ভূমিকা পালন করেছে বলেও অভিযোগ করেন তিনি। আগামী দিনগুলোতে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে এমন আশঙ্কা কোভিড মোকাবেলায় জরুরি অর্থ বরাদ্দে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছে বাইডেনের শীর্ষ উপদেষ্টা রন ক্লেইন। রোববার এক বিবৃতিতে তিনি জানান, প্রেসিডেন্ট হিসেবে বাইডেন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগেই কোভিড মোকাবেলায় তারা ট্রাম্প প্রশাসনের সঙ্গে এক হয়ে কাজ করতে চান।
এমন অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের বিরুদ্ধে ক্ষোভে উত্তাল তার লাল শিবিরের সমর্থকরা। বিক্ষোভের সময় কৃষ্ণাঙ্গদের সাথে মারামারিতে জড়ান ট্রাম্পের কঠোর সমর্থকরা। একজনকে ছুরিকাঘাত করা হলেও নেওয়া হয় হাসপাতালে। ডোনাল্ড ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, আমি আত্মবিশ্বাসের সাথে আপনাদের জানাতে পারি। সহিংসতার সাথে জড়িত সন্দেহে কমপক্ষে 10 জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। একই সাথে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। এর আগেও ট্রাম্প সমর্থকদের আয়োজনে মিলিয়ন মেগা মার্চ কর্মসূচি পালিত হয়। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। মহাকাশ প্রযুক্তিতে ইতিহাস গড়ল নাসা। ইলন মাস্কের রকেট সংস্থা স্পেসএক্স এর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের একটি ফ্লাইটে 4 নভোচারীকে নিয়ে সফল উড্ডয়ন করল নাসা রকেট। প্রথমবারের মতো ক্রু সহ বেসরকারিভাবে মহাকাশযান পাঠানো নিয়ে নাসার পূর্ণাঙ্গ মিশন এটি। মহাকাশ জয়ের এই নতুন অধ্যায়ে ডোনাল্ড ট্রাম্প সরকারের অধীনে থেকে অংশ নিয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। চন্দ্রানী চন্দ্রার আরও একটি রিপোর্ট। রোববার স্থানীয় সময় সন্ধ্যা 7:27 ফ্লোরিডার কেনেডি স্পেস স্টেশন থেকে উড্ডয়ন করে মার্কিন প্রযুক্তিতে তৈরি ড্রাগন রেসিলিয়েন্স। এই প্রথম বেসরকারি যাত্রীবাহী রকেট অন্তরিক্ষে পাড়ি জমালো। 4 নভোচারীকে নিয়ে স্পেস এক্স এর রকেটের সফল উড্ডয়ন করল নাসা। 3 জন আমেরিকান এবং 1 জন জাপানি নভোচারীকে বহনকারী ড্রাগন ক্যাপসুলটি আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে পৌঁছে দিবে ওই রকেট। আন্তর্জাতিক স্পেস স্টেশনে তারা 6 মাস অর্থাৎ বসন্ত অবধি থাকবেন। অবিশ্বাস্য অভিজ্ঞতা, আমরা মানুষকে মহাকাশে পাঠাচ্ছি। এটি কতটা দুর্দান্ত তা বলার মতো নয়। এতদিন যাত্রীবাহী রকেটের ক্ষেত্রে রাশিয়ার যৌথ উদ্যোগের উপর নির্ভর করতে হতো যুক্তরাষ্ট্রকে। নাসা ও স্পেস এক্স এর এই উদ্যোগ মার্কিন মহাকাশ প্রযুক্তিকে আরও স্বাবলম্বী করল বলে মনে করছেন বিজ্ঞানীরা। মহাকাশযান উড্ডয়নের সময় ডোনাল্ড ট্রাম্পের অধীনে থেকে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। করোনা মহামারী অন্যান্য কষ্টের মধ্যে নতুন উদ্দীপনা যোগ করেছে মহাকাশচারীদের এই উড্ডয়ন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এবার নিউজ 24 স্পোর্টস। দ্বিতীয় টেস্টেও করোনা পজিটিভ হয়েছেন জাতীয় ফুটবল দলের কোচ ডেমি ডে। তবে হেড কোচ ডাগআউটে থাকতে না পারলেও তার দেয়া পরিকল্পনা মতোই খেলবে বাংলাদেশ। সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিন্স আপাতত আস্থা জামাল ভুঁইয়াদের। মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে 2 দলের ম্যাচ শুরু হবে বিকাল 5টায়। মাহফুজুল ইসলামের ম্যাচ প্রিভিউ। কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের পরিকল্পনা নেওয়ার ক্ষণে জেমিডের করোনা আক্রান্ত হবার দুঃসংবাদ। নেপালের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটার আগে তাই মূল পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আসবে জামালদের। ডাগআউটে জেমির জায়গায় আপাতত স্টুয়ার্ট ওয়াটকিন্সে ভরসা রাখার বিকল্প নেই টিম ম্যানেজমেন্টের। ক্যাপ্টেন জামালের কথায় স্পষ্ট, জেমির দেয়া পরিকল্পনাই খেলবে দল। জেমির সুস্থতা কামনা করছি আমরা। নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচের পরই আমাদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। নিশ্চয়ই জেমির সঙ্গে পরিকল্পনা নিয়ে কথা হবে, সেই অনুযায়ী খেলবো আমরা। And he has to. The instructions are the same. The tactical things are the same. So that is our duty to follow these. You know what the coaches are expecting for us. So I don't think it's gonna be a problem if Jamie is not there because we have Stewart there. অন্যদিকে বাংলাদেশ কোচের করোনা পজিটিভ হওয়ার খবরটা নাড়া দিয়েছে নেপাল কোচ মহারজানকে। আমি মনে করি জেমি করোনা আক্রান্ত হওয়ায় বাংলাদেশ দলের পরিকল্পনায় ব্যাঘাত ঘটবে, যেমনটা আমাদের বেলায় ঘটেছে। আমরা এখানে আসার আগে আমাদের 7 ফুটবলার করোনায় আক্রান্ত ছিল। তাদের ছাড়া বাংলাদেশে এসে আমাদের পরিকল্পনায় অনেক পরিবর্তন আনতে হয়েছে। 17 নভেম্বর বিকেল 5টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ফেসবুকে লাইভে এসে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দিলেন সিলেটের এক যুবক। এই বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সিলেটের সাবেক খেলোয়াড় ও সাকিব ভক্তরা। বিষয়টি জানার পরেই পুলিশ নেমেছে অভিযানে, চলছে মামলার প্রস্তুতিও। এদিকে কলকাতায় পুজো উদ্বোধন করতে জানিয়ে নিজের ভুলের জন্য ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন সাকিব আল হাসানও। ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
দেখতাম তোরে রিসিভ করে কি। সোমবার রাতে মহসিন তালুকদার তার ফেসবুক আইডি থেকে লাইভে আসেন। এক পর্যায়ে হাতে একটি রামদা উঁচিয়ে সাকিবকে গলা কেটে টুকরো টুকরো করে হত্যার ঘোষণা দেয় ওই যুবক। চলে অশ্লীল গালাগালিও। মহসিন তালুকদার বারবার কইরাম তুই দেখা। ফেসবুক আইডি থেকে জানা যায় সে নগরীর জালালাবাদ থানাধীন মইয়ারচর এলাকার বাসিন্দা। বিষয়টি জানাজানি হলে ক্ষোভে ফেটে পড়েন সাকিব ভক্তরা। সাকিব আল হাসানের বিরুদ্ধে এরকম যখন কিছু একটা করছে, বিশেষ করে আমার আধ্যাত্মিক নগরী সিলেট থেকে, তখন জিনিসটা আমাদের জন্য আসলে দুঃখজনক, কষ্টের। একজন মানুষ হিসাবে এইরকম কর্মকাণ্ডের গুরুত্ব প্রতিবাদ জানাচ্ছি আমি। এত প্রকাশ্যে রামদা নিয়ে ফেসবুক লাইভে এসে হুমকি দেয়, এটা আসলে আমাদের যুব সমাজের একটা অবক্ষয় বলতে হবে। এদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা জানান, ফুটেজ দেখে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা অভিযানে নেমেছেন। এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের কথাও জানালেন এই কর্মকর্তা। এই অপরাধীকে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিবে, জিরো টলারেন্সে নিবে। এখানে আপনার আইসিটি অ্যাক্টের মামলা রয়েছে এবং সংশ্লিষ্ট ধারায় অপরাধ আমলে নিয়ে মামলা শীঘ্র রুজু হবে এবং তাকে খুঁজে বের করার অভিযান অব্যাহত রয়েছে। অন্যদিকে নিজের ইউটিউব চ্যানেলে পূজা উদ্বোধনের বিষয়টি নিয়ে কথা বলেন সাকিব আল হাসান। এ সময় নিজের ভুলের জন্য ভক্তদের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি। সময়টা আমি ওই পূজা মণ্ডপে ছিলাম সেটি নিয়ে সবাই বলেছে এবং তারা ধারণা করছে যে আমি পূজার উদ্বোধন করেছি, যেটি আমি কখনোই করিনি এবং একজন সচেতন মুসলমান হিসাবে আমি করব না। তারপরেও হয়তো বা ওখানে যাওয়াটাই আমার ঠিক হয়নি, সেটা যদি আপনারা মনে করে থাকেন অবশ্যই আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমাপ্রার্থী এবং আমি মনে করি যে আপনারা এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভবিষ্যতে আমি এরকম কোনো ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয় সেটিও চেষ্টা করব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইনফরমেশনটা একটু। শীতের আগমনকে স্বাগত জানাতে শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে আয়োজন করা হয় নবান্ন উৎসব 1427। সঙ্গীত, নৃত্য এবং আবৃত্তিতে মুখরিত হয় কফি হাউস চত্বর। করোনা মহামারীর কারণে একঘেয়ে কিংবা হতাশা কাটাতে রাজধানীর বুকে এমন আয়োজনে খুশি দর্শকরাও। সুকন্যা আমিরের প্রতিবেদন। চারিদিকের মৃদু হিম বাতাস জানান দিচ্ছে শীতের আগমন বার্তা। তাকে স্বাগত জানাতেই শিল্পকলা একাডেমির কফি হাউস চত্বরের মুক্ত মঞ্চে এই আয়োজন। যন্ত্রসঙ্গীতের মধ্য দিয়ে শুভ সূচনা হয় নবান্ন উৎসব 1427। এরপর একে একে পরিবেশিত হয় সঙ্গীত, নৃত্য এবং আবৃত্তি। মুছে আসা ঝাপঝাপ পথ বেয়ে এসে পড়েছি বনগন্ধের সংকেতে। জনসমাগম করোনা সংক্রমণের অন্যতম কারণ হতে পারে, তবু এমন আয়োজনের কারণ জানালেন আয়োজকরা। আমরা যেমন বলি সংস্কৃতি বান্ধব একটি সমাজ নির্মাণ করা হবে, তেমনি প্রকৃতি বান্ধব তার সাথে যুক্ত করতে হবে। এই আদি উৎসবগুলো প্রকৃতির দিকে আমাকে নিয়ে যায়, প্রকৃতিকে চেনাতে শেখায়। আর এইরকম একটি সময় আমার মনে হয় এটি সবাইকে উৎসাহ দেবে যে আমরা স্বাস্থ্যবিধি মেনে এ ধরনের অনুষ্ঠানে আয়োজন করতে পারি এবং সবাই মিলিত হতে পারি। ব্যস্ততা, একঘেয়ে কিংবা হতাশা কাটাতে রাজধানীর বুকে এমন আয়োজন মন্দ নয়, জানালেন অংশ নেয়া দর্শকরা। আমাদের জেনারেশন আমরা তো এতটা পাই না, গ্রামের ওদিকেও এত যাওয়া হয় না। আমাদের এই যে ঐতিহ্যটা, আমাদের সংস্কৃতিটা তো আমরা বেশিটা পাচ্ছি না, তো এখানে এসে একমাত্র আমরা উপলব্ধি করতে পারছি। অনেক ভালো লাগছে, গ্রামে অনেকদিন ধরে যাওয়া হয় না, এর জন্য ওইরকম এনভায়রনমেন্ট আমরা যে উপভোগ করতে পারছি, এটা উপভোগ করাটাই আমার জন্য অনেক। বৈশ্বিক মহামারী চলছে, করোনা মহামারী, এর মাঝে দিয়েও আমরা আমাদের সকলে মিলে এই রোগকে ওভারকাম করে আমাদের যে সংস্কৃতি চর্চা আছে সেটাকে আমাদেরকে চালিয়ে যেতে হবে। 22তম এ নবান্ন উৎসবের উদ্যোগ নেয় জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদ। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। দর্শক, শেষ করছে এখনকার নিউজ 24 সংবাদ, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার।